মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ভগবান তুমি আমার আদিত্যকে সুস্থ করে দাও, সুস্থ করে দাও আমার আদিত্যকে। তার বিনিময়ে প্রয়োজন হলে আমার হার্ট, লিভার, কিডনি, লাং সব দিয়ে দাও, সব কিন্তু আমার আদিত্যকে সুস্থ করে দাও, সুস্থ করে দাও। রাধামাধব ওনাকে বাঁচিয়ে তো, রাধামাধব ওনাকে রক্ষা করো, ওনাকে সুস্থ করে তো রাধামাধব। ডাক্তারবাবু ছেলেটা আমরা যেটা ভয় পেয়েছিলাম যে ব্রেনে কোনো ইনজুরি আছে কিনা, না সেটা পাওয়া যায়নি। আদিত্য ঠিক হয়ে যাবে তো, সুস্থ হয়ে যাবে তো আদিত্য? হ্যাঁ ম্যাডাম, আপনার হাজব্যান্ড অনেকটাই ভালো আছেন, কিন্তু একটা ওটি করতে হবে, তার জন্য বন্ডে সাইন করতে হবে। না, ও ওনার স্ত্রী নয়। তাহলে মিস্টার সেনের ওয়াইফ কে? আমি মিস্টার সেনের স্ত্রী, মিসেস রাধা সেন। সরি ম্যাডাম, উনি যেভাবে কান্নাকাটি করছিলেন আমি সেই দেখে ভাবলাম ঠিক আছে আপনি সাইনটা করুন। না, ও সই করবে না। ও কে যে ও সই করবে? আমাদের অনেকের প্রার্থনায় আগে ভালো হয়ে উঠছে, এতে ওর কোনো অবদান নেই, ও সই করবে না। কিন্তু ও আদির স্ত্রী, ওর অধিকার আছে সই করার। দাদা কিসের অধিকার? কার স্ত্রী? ভালো করে বিয়েটাই তো হয়নি। সে কি বলছো ইন্দু? দাও তো, আমাকে দাও 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 দাও। ডাক্তারবাবু, আমি পেশেন্টের বাবা, আমি যদি সই করি হবে তো? হ্যাঁ হবে, আপনি করুন। ও কে যে ও সই করবে? আমাদের অনেকের প্রার্থনায় আগে ভালো হয়ে উঠছে। কার স্ত্রী? ভালো করে বিয়েটাই তো হয়নি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ইনিশিয়াল বিপদ কেটে গেছে, হি সার্ভাইভ। আপনাদের মধ্যে কেউ একজন ওনার সঙ্গে দেখা করতে পারেন, তারপরে ওনাকে আমরা আইসিইউতে শিফট করব। রাধা কোথায়? দিদি ওকে ডেকো না, ও যাবে না ওখানে। আমি যাব। সরি ম্যাডাম, আপনি পরে যাবেন, এখন মিসেস সেনকে ভিতরে যেতে দিন। পেশেন্ট ঘোরের মধ্যে রাধা সেনকেই দেখতে চাইছেন। রাধার সঙ্গে দেখা করতে চাইছে? কি দাদা ভাই মায়ের সঙ্গে দেখা না করতেছে, ওই মেয়েটার সঙ্গে দেখা করতে চাইছে? রাজা, বৌদি, রাধা মা তোমার বৌদি হন, ওই মেয়েটা না। রাধা তোর প্রার্থনা ঠাকুর শুনেছেন, আদি সেন্স ফিরেছে।
ঘরের মধ্যেও শুধু তোমার নাম বলছে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? চলো, এসো আমার সঙ্গে রাধা। সময় নষ্ট করিস না, এসো। পুপুল, এসো মা। এসো রাধা, এসো। যাও, আদি ওই ঘরে আছে, যাও। তুমি নির্ভয়ে নির্দ্বিধায় স্ত্রীর অধিকারে তোমার স্বামীর কাছে যাও। আদির কাছে যাও, আমি বলছি, কেউ তোমায় কিছু বলবে না, যাও। যাও রাধা, বাবা তোমার জন্য ওয়েট করছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এটা তো একটা পালা হচ্ছে। আমার তাহলে সিঁদুর পরানোর আগের মুহূর্তে এরকম অস্বস্তি কেন হচ্ছে? খুব অদ্ভুত লাগছে। কিন্তু কেন বৌরানীমা? সত্যি কথা বলতো, বিয়ে করতে ইচ্ছে করে না তোর? সে খুব সৌভাগ্যবান জানেন তো, যে আপনার মতো একজন স্নিগ্ধ মানুষকে পাবে তার জীবনে। বৌরানীমা, মনটা যে বড় অস্থির হচ্ছে। এই সিঁদুর পরানোর আগের জায়গাটাতে এসে আমার মনটা এমন অস্থির কেন করছে বৌরানীমা? না না না, আমি এসব ভাববো না। ছি, এসব কি ভাবছি আমি? আজ আয়ুষ্মান বাবুর সাথে উচ্চনীতির বিয়ে। আমি আয়ুষ্মান বাবুকে সুস্থভাবে এই বিয়ের মণ্ডপে পৌঁছে দেব, আর ওনার কোনো ক্ষতি হতে দেব না। তাই জন্যই তো আমি এত কিছু করছি। আর কিচ্ছু না, আর কিচ্ছু না। তুমি আমায় সেটাই বিশ্বাস করার শক্তি দাও মা, সেটাই বিশ্বাস করার শক্তি দাও। পুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নঃ শিবঃ প্রচোদয়াৎ। ওরা দুজনে একসঙ্গে বাড়ি থেকে চলে গেল। এ তোমারই কোনো ইঙ্গিত নয় তো মা? ও তোমরা এখানে? বড় মা, ঠাম্মি, বলরামদা বললো দাদাভাইকে নাকি জঙ্গলের দিকে দেখেছে যেতে। মাধবী, মাধবী, আস্তে আস্তে।
সাথে তবে বলরাম ঠিক দেখেছে তো? বড় মা আমি যাই না, কিন্তু বলরামদা বললো বলরামদা নাকি দেখেছে ওখানে যেতে। আমার সাথে এমন কেন হচ্ছে বৌরানীমা? কেন মনে হচ্ছে সিঁদুর পরানোটা না হলেই বোধহয় ভালো হতো? কেন আমি এটা ভাবছি? কেন ভাবছি এটা? অন্য আর কোনো কিছু আমার মাথায় কেন আসছে না? অবশেষে এইভাবেই শিব ও পার্বতী বিয়ে সম্পূর্ণ হলো। জয় শিব পার্বতীর জয়, জয় শিব পার্বতীর জয়। মা আমাদের আশীর্বাদ করুন। না অষ্টমী, ভুল হচ্ছে তোর, ভুল হচ্ছে। তুই আর এসব নিয়ে ভাববি না। আজ আয়ুষ্মান বাবুর বিয়ে, তুই সোজা ওনাকে নিয়ে বাড়ি যাবি, আর কোনো দিকে তাকাবি না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। না না না, এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। ও মা, অষ্টমীর সিঁদুরে তো সিঁদুর একদম জ্বলজ্বল করছে। এটা তুমি কি করলে আয়ুষ? তুমি কি করে এটা করতে পারলে আমার সাথে? আজকে এই মণ্ডপে আমাদের বিয়ে হওয়ার কথা ছিল। আমি সকাল থেকে সব নিয়ম পালন করে তোমার জন্য অপেক্ষা করেছি। আর তুমি তুমি অষ্টমীকে, এই অষ্টমীকে বিয়ে করে নিয়ে এলে। ছি আয়ুষ, ছি। উজ্জয়িনীদি, দোহাই তোমায়, তুমি অষ্টমী, তুমি আর একটা কথাও বলবে না। তুমি একজন বিশ্বাসঘাতক। উজ্জয়িনী, শান্ত হও। তুমি যেরকম ভাবছো বিষয়টা সেরকম নয়। আমাকে একবার বোঝানোর সুযোগটা দাও। কি বোঝাবে তুমি আমাকে আয়ুষ? আমি কি অন্ধ? আমি দেখতে পাচ্ছি না তুমি অষ্টমীকে বিয়ে করে নিয়ে এসেছো। তুমি নতুন করে কি বোঝাবে আমাকে? আমার কথাটা একবার শোনো উজ্জয়িনী। কি শোনাবে তুমি আমাকে আয়ুষ? কি শোনাবে? আচ্ছা বেশ, বলো বলো তাহলে আমাকে। অষ্টমীর মাথায় যে সিঁদুর জল করছে সেটা তুমি পরাওনি? তুমি আমাকে কোন পরিস্থিতির মুখে এনে দাঁড় করালে বৌরানীমা? আমার নিজের যে সবটা ঘেটে যাচ্ছে। কিরে আয়ুষ্মান, বল, ওই সিঁদুর তুই পরাসনি? হ্যাঁ ছোট মা, ওই সিঁদুর আমি পরিয়েছি, কিন্তু 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 কি? অষ্টমীর মাথায় সিঁদুর পরিয়ে বাড়ি নিয়ে চলে এলে, তারপরে কিন্তু কিন্তু কি? এত কথা কেন বলছো? এ তো দেখছি আমার মেয়ে ঠিক কথা বলেছে। তোমার ছেলে বিয়ের আসর ছেড়ে পালিয়ে গিয়ে অন্য একটা বিয়ে করে এনেছে। আমাদের মেয়ের এত বড় সর্বনাশ কেন হলো ঠাকুর? তার মানে আবার এই মেয়েটাই আয়ুষ্মানকে বাঁচিয়েছে, আর তারপর দুজনে গিয়ে বিয়ে করেছে। আমি কিছুতেই ছাড়বো না ওদেরকে, কিছুতেই না। ছি দাদা, ছি। আজ তোর জন্য, শুধুমাত্র তোর জন্য বাবাকে এতগুলো লোকের সামনে কথা শুনতে হচ্ছে। তোর জন্য এই সিংহবাড়ির নাম মাটিতে মিশে গিয়েছে। তারপরে তুই এরকম একটা কাজ, এরকম একটা জঘন্য কাজ করার পর এই বাড়িতে আসার সাহস পেলি কি করে বলতো? অষ্টমী, তোমাকে তো আমি... দাঁড়া! ভেবেছিসটা কি তুই? এতগুলো মানুষ দাঁড়িয়ে আছে, তুই কেন এর মধ্যে কথা বলছিস? তুমি এর মধ্যে একদম আসবে না। ও এর আগেও এমন অনেক কাজ করেছে যার জন্য বাবাকে সবার সামনে মাথা নিচু করতে হয়েছে, কিন্তু আজকে যে কাজটা ও করেছে তার কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই তার। দিন রাত খালি হম্বি তম্বি আর বড় বড় কথা। দাদু ভাই আর অষ্টমী দিদি ভাই অনেকক্ষণ থেকে কিছু বলতে চাইছে, ওদের এই হাঁক ডাকের জন্য কিছু বলতে পারছে না। এবার আগে আমরা ওদের কথা শুনবো, তারপর যে যার বলে বলুক। দাদু ভাই, একদম ভয় পাবি না। সবই বৌরানীর ইচ্ছেতেই হয়েছে, সবই তাঁর লীলা। সত্যি করে বলতো, এই বিয়েটা কি করে হলো? বিয়েটা হয়নি, সবটাই
সাজানো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। চাকরি ছেড়ে হোটেলে ব্যবসা শুরু করেছো, কেন শুরু হলো? মধ্যবিত্ত পরিবারে আমরা জেনে এসেছি যে পড়াশোনা করে চাকরি করতে হবে। চাকরি করছিলাম, কিন্তু আমি কনসিভ করি, তখন আমার কিছু কমপ্লিকেশন আসার জন্য আমাকে চাকরিটা ছেড়ে দিতে হয়, এবং সেই কারণে আমি বাড়িতেই ছিলাম। এবং বাচ্চা হয়, বাচ্চা যথারীতি বড় হয়, তো আমি বাচ্চাকে সাথে নিয়ে, আমার পরিবারকে সাথে নিয়ে আমি চেয়েছিলাম আমি একটা ব্যবসা করি। তো একটা ব্যবসা শুরু করতে গেলে অনেক পুঁজি লাগে। হ্যাঁ, সেগুলো তোমার সব ছিল? মধ্যবিত্ত পরিবারে যেটা হয়, পুঁজির অভাবেই তো আমরা ব্যবসা সেরকমভাবে করে উঠতে পারি না। তো আমরা যখন স্থির করলাম যে ব্যবসা করব, তখন বিভিন্ন ব্যাংকে আমি যেতাম এবং লোনের জন্য অ্যাপ্লাই করতাম। তো ব্যাংক থেকে যখন অ্যাসুরেন্স পেলাম যে আমার একটা লোন স্যাংশন হয়েছে, তারপরে আমি ব্যবসার কাজে নামলাম। ব্যবসা তো অনেক রকমের হয়, কেন মনে হলো যে খাবারের ব্যবসা? করোনার সময়কালে আমি এটা নোটিস করেছিলাম যে মানুষ পোশাক আশাক বা প্রসাধনী বা বাইরে বেরোনো সেই সব কিছু না হলেও খাবারের প্রয়োজনীয়তাটা সবারই আছে, এবং সকলেই একটা টেস্টি খাবার খেতে পছন্দ করেন। আর ব্যান্ডেল অঞ্চলে সেই সময়, আমি যেই সময় রেস্টুরেন্ট খুলি, সেই সময় কোনো থিম রেস্টুরেন্ট বা মাল্টি কুইজিন সেরকম কোনো রেস্টুরেন্ট ছিল না। সেই সূত্রেই আমার মাথায় আসে যে এখানে যদি একটা এরকম রেস্টুরেন্ট খোলা যায়, আমার বাচ্চাকে সাথে নিয়ে আমি ব্যবসাটা করতে পারবো। কোথায় করেছো? এটা একদম ব্যান্ডেল চার্চের ঠিক পাশে, বার্ফি দ্য ফুড ম্যাজিশিয়ান আমার রেস্টুরেন্টের নাম। সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে একটি চরিত্র আছে বার্ফি, তো সেই বার্ফি চরিত্রকে বেস করেই আমাদের রেস্টুরেন্টের নাম দেওয়া হয়েছে বার্ফি। আমাদের বেঙ্গলি কুইজিন আছে নিচেটা, পুরো সুন্দর করে বেঙ্গলি সাবেকিয়ানায় নিচেটা তৈরি। এবং ওপরটা সম্পূর্ণ চাইনিজ আদলে তৈরি। দুটো দু রকম? হ্যাঁ, দুটো দু রকম। কার মাথা থেকে এসছে প্ল্যানিংটা? কার? এটা আমার মাথা থেকে প্ল্যানিংটা এসছিল, কিন্তু এত বড় প্রজেক্ট তো একা সামলানো সম্ভব নয়, সেহেতু হেল্প করেছেন হাজবেন্ড। আর রেস্টুরেন্টের বৈচিত্র্য এখানেই আমরা চেষ্টা করেছি দুই বাংলার যে হারিয়ে যাওয়া খাবারগুলো আছে, সময়ের অভাবে হয়তো বাঙালি যে খাবারগুলো আমরা করে উঠতে পারি না, মা ঠাকুমার হাতের রান্না, সেগুলো যাতে আমরা ফিরিয়ে আনতে পারি, সেই জন্যই আমার বাঙালি সাবেকিয়ানায় রেস্টুরেন্টটা তৈরি করা। তো বাঙালি পদগুলো যেগুলো তুমি বলছো যে হারিয়ে যাচ্ছে, সেগুলো কি? যেমন ডাব চিংড়ি, এছাড়া বরিশালের কষা মাংস, যেটা ওপার বাংলার খুব সুন্দর একটা পদ। আমাদের এপার বাংলার সাথে তাল মিলিয়ে রয়েছে বড়ি চিংড়ির মেলবন্ধন, খুব একটা খুঁজলে পাওয়া যায় না, যেগুলো শুধু বার্ফিতেই পাওয়া যায়। 40 জন মানুষ এখানে কাজ করেন। মানে তোমার রেস্টুরেন্টে? আমার রেস্টুরেন্টে প্রায় 40 জন স্টাফ আছেন। তারা প্রতিনিয়ত আমার সাথে সাথে তারাও বরফিকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সবসময় আমরা সেই চিন্তাতেই থাকি। ধরো এখন নয় অনেক বড় সেটআপ করে ফেলেছো, শুরুতে এত ইজি ছিল না নিশ্চয়ই? অবশ্যই ইজি ছিল না। একটা মূলধন জোগাড় করে অনেক রিস্ক নিয়ে আমাদের সমস্ত যে পুঁজি আছে, সমস্ত পুঁজিটুকু আমরা নিঃশেষ করে বার্ফিকে তৈরি করেছিলাম। এবং যেহেতু মফস্বল অঞ্চল, আমরা প্রথমে ভেবেছিলাম যে এত বড় একটা প্রজেক্ট রান করবে কিনা, কিন্তু দেখলাম এই অঞ্চলের মানুষ আমাদের সানন্দে গ্রহণ করেছেন, আমাদের প্রচুর ভালোবাসা দিয়েছেন তারা। আর একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে, আমার যেহেতু ব্যান্ডেল চার্চের পাশেই রেস্টুরেন্ট, সেহেতু শীতকালে দেশ বিদেশ থেকে বহু পর্যটক এখানে আসেন। তো বিদেশি পর্যটকরা এসেও বার্ফিতে খান, এবং এখানকার যে থিম আছে সেগুলো ওনাদের সঙ্গে যে ম্যাচ করছে, যে চাইনিজ থিমে, অনেক সময় তারা শেফদের বলে দেন যে এইরকম খাবার করতে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। অঙ্কিতা 3 বছর হলো বিয়ে হয়েছে? হ্যাঁ, 3 বছর। না, অ্যারেঞ্জ ম্যারেজ। আচ্ছা। মাসির ছেলের সাথে আমার হাজব্যান্ড পড়তো, হাজব্যান্ড হচ্ছে বেস্ট ফ্রেন্ড, ওখান থেকেই সম্বন্ধ, ওখান থেকেই বিয়ে। কিন্তু ব্যাপারটা আমার একদমই আলাদা। আমি ভেবেছিলাম যে হ্যাঁ আমার খুবই কষ্ট হবে, কিন্তু শ্বশুর বাড়িতে আসার পর বুঝতে পারলাম যে শ্বশুর শাশুড়িও এত ভালো হয়। তারা আমাকে রানীর মতো নয়, তারা আমাকে পরীর মতো করে রেখেছে বলতে গেলে। আমি সারাদিনই প্রায় নিজেকে নিয়েই ব্যস্ত থাকি, তারা কোনোদিনই কোনো কমপ্লেনও করে না। আমি 11টায় উঠি, নিজের ব্রেকফাস্ট করি, কিন্তু তবুও কেউ কোনোদিনই কিছুই আমায় বলে না। ব্রেকফাস্টটা কে করে? আমার ব্রেকফাস্টটা আমিই করি, কারণ আমার ব্রেকফাস্ট কারো পছন্দ নয়। আমি যেহেতু জিম করি এবং শরীরচর্চা করতে একটু পছন্দ করি, যে শরীরচর্চা পছন্দ করে সে 11টায় ওঠে? মেলাতে পারছি না তো আমি। হ্যাঁ দিদি, আসলে আমি প্রচুর ঘুমোতে প্রচন্ড ভালোবাসি। হতে পারে তুমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন থাকো শরীরচর্চা করছি।
বানাও তোমার নিজের ব্রেকফাস্ট, কি খাও? ওটসের চিলা খাই, কোনোদিন ওটসের অমলেট খাই, কোনোদিন ব্রেড খাই। তারপর আমি দুপুরে ফেসবুক করি, ইনস্টাগ্রাম করি, আর এরকম করেই আমার টাইমটা কেটে যায়। ফেসবুক হয়ে গেলে লাঞ্চ খাও? হ্যাঁ, লাঞ্চ করি। লাঞ্চ করার পরে আমার শাশুড়ি মা আবার ফলটাও কেটে আমাকে দিয়ে আসে। লাঞ্চে পরে আবার ফল খাও? হ্যাঁ, সেটা শাশুড়ি মা কেটে দেন? হ্যাঁ। তারপর তুমি ঘুমাও? হ্যাঁ, ঘুমাই। আমি প্রচন্ড যেহেতু ঘুরতে ভালোবাসি, তো ওগুলোর ভিডিও দেখি। মানে সবাই যেমন 5 দিন 10 দিন করে করে, আমরা 1 মাস করেও ঘুরি। 1 মাস 1.5 মাস করে, যেহেতু আমার হাজবেন্ডের ওয়ার্ক ফ্রম হোম। 1.5 মাস তুমি ঘোরো? হ্যাঁ। কোথায় যাও? ইন্ডিয়ার যে কোনো জায়গা আমরা এক্সপ্লোর করতে ভালোবাসি, অফবিট জায়গাগুলো যাই। আর তুমি আর তোমার হাজবেন্ড চলে যাও? হ্যাঁ। আচ্ছা, দিনের প্রোগ্রামটা শোনা হলো না, বিকেল অবধি তোমার ফেসবুক চললো, তারপরে বিকেলবেলা চা খাও শাশুড়ি? হ্যাঁ, না সেটা আমি নিজেই কফি বানিয়ে খাই। আচ্ছা, ওটাই দিনের মধ্যে, ওটাই আমি নিজে বানাই বলতে গেলে। তারপর আমি জিমে চলে আসি, ওখানে যোগা করি, জিম করি, জিম করার পর সুইমিংও করি, তারপর আবার বাড়ি যাই। বাড়ি গিয়ে আবার খাও? হ্যাঁ, প্রোটিন খেয়ে তারপরে এটাই আমার লাইফ। রাত্রে ডিনারে? হ্যাঁ, আর তারপর কিছু খাও ডিনারে? ডিনারে যে কোনো চিকেন স্যালাড। তোমার গল্প শুনে বললো তুমি খুব সংসারী। লোকে বলে ভাগ্য করে শ্বশুর শাশুড়ি পাই, তোমার শ্বশুর শাশুড়ি ভাবছেন ভাগ্য করে বৌমা পেয়েছে। শাশুড়ি রোজ সকালবেলা উঠে 11টার সময় বৌমাকে চিল্লার ব্রেকফাস্ট দেয়, তারপরে 2 ঘন্টা পরে আবার লাঞ্চ সার্ভ করে, তারপরে শাশুড়ি মার ভাগ্যে বিকেলে কফি জোটে না, বৌমার নিজের কফিটা নিজেই খেয়ে নেয়, তারপর শাশুড়ি মা ফল কাটতে বসে যায়। আবার রাত্রের পর তোমার জন্য প্রোটিন শেক বানিয়ে রাখে। আমি ভীষণই লাকি বলতে গেলে। অ্যাকচুয়ালি অঙ্কিতা তুমি লাকি, ভাগ্য করে পেয়েছো শ্বশুর বাড়ি, সবাই পায় না। বর কি বলে? ও প্রচন্ড ঘুমাতে ভালোবাসে, ও প্রচন্ড ট্রাভেলিং এর ওরও শখ খুবই। আর আমার ছোটবেলা থেকে যেহেতু বীরভূমে আমার বাড়ি, ওখানেই বড় হওয়া? হ্যাঁ, ওখানেই বড় হওয়া, ওখানেই স্কুল কলেজ সবই, ওখানে আমার বাবা বিজনেস করতো। যেহেতু মফস্বল শহর, সেখানে আমার অনেক কিছুই ইচ্ছে ছিল ছোট থেকে, যে আমি জিমে যাব, আমি সুইমিং করব। আমি নিজে বিয়ের পরে ইভেন আমি গাড়িও বিয়ের পরেই শিখেছি। আচ্ছা, মানে তোমার যা যা শখগুলো তুমি বিয়ের হ্যাঁ, পরে সমস্ত শখ আমি পূরণ করেছি। ইভেন শনি রবিবার হলেই আমরা অবশ্যই দুজনে মিলে বেরোই, ঘুরে আসি, নিজেরা লং ড্রাইভে যায়। শ্বশুর শাশুড়ির সঙ্গে নাও না কেন? না, শ্বশুর শাশুড়ি কেউ নেই, মানে এরকম কোনো ব্যাপার নেই। শ্বশুর শাশুড়ি আমার বন্ধুর মতো হয়ে গেছে এখন। আর তোমার বাপের বাড়ির লোকজন সব বীরভূমে? হ্যাঁ, আমার বাপের বাড়ির লোক সব বীরভূমে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পুলিশকে কে খবর দিয়েছে? হসপিটাল থেকেই হয়তো দিয়েছে, তাই ওরা আসছেন। চন্দ্রনাথ মুখার্জির রিলেটিভস কে আছেন? হ্যাঁ, আমরা। আপনারা থানা থেকে আসছেন? হ্যাঁ, আমরা থানা থেকে এসেছি। আপনাদের সবার স্টেটমেন্ট নেওয়া হবে। হ্যালো, ইয়েস স্যার। হ্যাঁ, ওকে স্যার, ওকে। তদন্তের জন্য উপর মহল থেকে লোক আসছে। কেন? উপর মহল থেকে কে আসছে? এই ঢুকছেন এক্ষুনি। কে ঢুকছেন? জগদ্ধাত্রী, জাজ জার্নাল, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট। তোমাকে কে পাঠালো? আপনি। আর আমি এখানে ইনভেস্টিগেশনের কাজে এসেছি। আপনাকে এখানে কে ডেকে পাঠালেন? আমি। কেন? ও এসছে কেন? ওকে কোনো প্রয়োজন নেই এখানে, আমাদের কোনো প্রয়োজন নেই। আর পৃথিবীতে কি আর কোনো লোক নেই? ওকেই আনতে হবে। আমি স্পেশাল রিকোয়েস্ট করে উপর মহলের সাথে কথা বলে ওদের ডিপার্টমেন্টে ইনভেস্টিগেশন চেয়েছি।
তার কারণ কাকুমণি, এই ঘটনাটার কিন্তু সমাধান হওয়াটা খুব দরকার। এই কিছুক্ষণ আগে ডক্টর কিন্তু নিজেই বলেছেন যে তীব্র বিষক্রিয়া হয়েছে। তাতে কি হলো বর্দি? তাতে কি যে কেউ চলে আসবে? না মানে আমি তো বুঝতে পারছি না, ডিপার্টমেন্টের অন্য কোনো লোক নেই, ওকেই আসতে হবে? কাকে জিজ্ঞেস করেছিস তুই? মাম্মিকে জিজ্ঞেস করেছিস? ড্যাডকে জিজ্ঞেস করেছিস? প্রয়োজন পড়েনি আমার। প্রয়োজন পড়েনি, এইটুকু সিদ্ধান্ত আমি নিতেই পারি, সেটা আমার ধারণা। আর এই কথাটা খুব ভালো করে কাকুমণিও জানে, কাকাই জানে এবং কাকিমণিও জানে, তাই তো? তুমি তোমার ইচ্ছে আমাদের উপর চাপিয়ে দিচ্ছ কৌশিকী। আমি চাইলে এই মেয়েটা, এক্সকিউজ মি, এই মেয়েটা নয়, কল মি জ্যাফ সান্যাল। আর আমার হাতে সময় নেই আপনাদের ফ্যামিলি ড্রামা দেখার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি আপনাকে জিজ্ঞেস করছি, অনুমতি চাইছি আপনাদের বাড়িতে যাওয়ার। ওখানে না গেলে, আমি ঘটনাস্থলে না গেলে আমি তদন্ত করতে পারবো না। এই তুই যাবি না, কিন্তু তুই আমার বাড়িতে ঢুকবি না, তোর ঢোকার কোনো প্রয়োজন নেই। তুমি যাবে না, ওই বাড়িতে তুমি ঢুকবে না। তুমি নয়, কল মি আপনি। আর আপনার বিহেভিয়ারটা ঠিক করুন, তা না হলে কিন্তু এখানেই মারবো বলে রাখলাম। মেরে আপনাকে ওই ICU 2-তে গিয়ে শুইয়ে দিয়ে আসবো। ভদ্রভাবে কথা বলো তুমি। আপনার থেকে আমি ভদ্রতা শিখবো না, আমি এখানে ইনভেস্টিগেশনে এসেছি। তদন্তে এসেছি আমি, সো প্লিজ ডোন্ট ওয়েস্ট মাই টাইম। আমাদের সময় নষ্ট না করে ঘটনাস্থলে যাওয়া উচিত। পারমিশন নেওয়ার দরকার নেই বড়বাবু। আমরা একবার ওই ঘটনাস্থলে যেতে চাই, মানে যেখানে ঘটনাটা ঘটেছে। ইয়েস স্যার, চলুন। নন্দী স্যার। রঞ্জিত, ইয়েস স্যার। চলো। দাঁড়াও, বাড়িতে ঢুকছো ঢোকো, কিন্তু মাথায় রেখো জ্যাজ সান্যাল পরিচয়ে ঢুকছো, অন্য কোনো পরিচয় নয়। দরজার সামনে দাঁড়িয়ে ওকে অপমানটা কেন করছো কাকিমণি? অপমান করেনি তো, একেবারেই অপমান করেনি। আসল কথাটা একটু মনে করিয়ে দিচ্ছিল। জ্যাফ সান্যালি ঢুকছে। মাথায় রাখবেন, জ্যাফ সান্যাল, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট। তাই আমি যখন ইন্টারোগেট করব, এখানে শাশুড়ি মা, শ্বশুর, দেওর, ভাসুর, ননদ, ভগ্নিপতি, এই সম্পর্কগুলো যাতে কেউ সামনে না নিয়ে আসে। চলুন সৌদা। ওয়েলকাম, সুস্বাগতম। মাথা উঁচু করে বাড়িতে ঢুকেছো, সেটা দেখে খুব ভালো লাগলো। নিজের পরিচয় ঢুকেছো,
দেখে আরো ভালো লাগলো। তোমার উপর শ্রদ্ধা বেড়ে গেল জগদ্ধাত্রী। গড ব্লেস। থ্যাংক ইউ ভেরি মাচ বৌদি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রক, তুমি কোথায়? আমি তোমাকে কতবার এসএমএস করেছি, তুমি কোনো উত্তর দিচ্ছ না। তোমাকে টেক্সটের পর টেক্সট করছি, তুমি কোনো আনসার করছো না কেন? ব্যাপারটা কি বলো তো? তুমি কোথায়? তুমি কি বউয়ের সাথে কোথাও গিয়েছো? কোথায় গিয়েছো? তুমি শপিং মলে গিয়েছো, নাকি তুমি হোটেলে গিয়েছো, নাকি তুমি হ্যাং আউট করতে গিয়েছো, ঘুরতে ফিরতে গিয়েছো? তুমি কোথায়? তুমি কোথায় গিয়েছো? শোনো, আমি কিন্তু খুব জেলাস। আই ডোন্ট ওয়ান্ট ইউ টু টাচ হার। আমি চাই না তুমি ওকে টাচ করো। তুমি ওর কাছে যাবে না, তুমি ওকে টাচ করবে না। বাবা সোনা মেয়ে। কে? উৎসা বলছি। সোনা মেয়ে। তা বলছি যে সারা পৃথিবীতে কি আর একটাও ব্যাচেলার ছেলে কপালে জোটেনি? নাকি কোম্পানির কর্মচারী সামান্য 22,000 টাকা মাইনে এইসব ঠিক পোষাচ্ছে না? একেবারে উঁচু মগডালের দিকে হাত বাড়িয়েছ আমার বরের দিকে। কি বলছো নাকি তুমি? তোমাদের মতন মেয়েদেরকে না গায়ে বিচুটি পাতা ঘষে দেওয়াই উচিত। বুঝতে পেরেছ? আমার বর যেন আমার কাছে না আসে সেই মন্ত্র দিচ্ছ ওকে। উচ্চা, আমাকে ফোনটা দেবে? হ্যালো পায়েল? হ্যাঁ, যোগমায়া চ্যাটার্জি বলছি। রবের থেকে দূরে থাকো, তাতে তোমারও মঙ্গল আর রবেরও মঙ্গল। অবশ্য 3 দিনের মধ্যে তোমাকে এমনিতেও রবের থেকে দূরেই থাকতে হবে, চিরকালের জন্য। 3 দিনের মধ্যে তুমি কিচ্ছু করতে পারবে না যোগমায়া। কেউ খবর রাখুক বা না রাখুক, আমি জানি যে গায়ত্রী রায় ঠিক কি করতে চলেছে। মিন্টু রিক্সাওয়ালার মেয়ে, না তুমি চ্যাটার্জি বাড়িতে সংসার করতে পারবে, না তুমি হাসপাতাল তৈরি করতে পারবে। সো ওই ডিএস কলোনিতে সত্যি সত্যি রাজেশ্বর চ্যাটার্জি তোমার স্মৃতি ফলক তৈরি, আর গায়ত্রী রায় তোমার মৃত্যুর খবর নিয়ে সারা এলাকায় ভোটের রাজনীতি করবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি এখানে মানে বিনা অনুমতিতে ঘরে ঢুকে পড়েছেন। অদ্ভুত না? আমি আপনাকে বিয়ে করেছি, 7 পাকে বাধা পড়েছি, অগ্নিকে সাক্ষী রেখেছি, সিঁদুর দানও করেছি। তারপরেও আপনার ঘরে ঢুকতে গেলে আমার অনুমতি লাগবে। বাহ! অনুমতি তো নিতে হবে, কারণ যতক্ষণ না পর্যন্ত একটা নারীর মনে পুরুষ প্রবেশ করে ততক্ষণ পর্যন্ত ঘরে ঢোকার জন্য অনুমতি নিতে হয়। কেন? আপনার মনে কেউ আছে? না, আমি ছাড়া অন্য কেউ আছে আপনার মনে? আমার মনের কথা নাইবা ভাবলেন,
আপনি আপনার মনের কথা ভাবুন। জানেন, আপনি খুব ভালো মানুষ। ডিএস কলোনি বাঁচানোর জন্য আমাকে বিয়ে করেছেন। এত বড় একটা সম্পত্তি আপনি আমার হাতে তুলে দিয়েছেন। এমনকি এখন এত বড় একটা হাসপাতাল তৈরি করার কথা ভাবছেন। ব্যাংক লোনের জন্য ছোটাছুটি করছেন। আমি কৃতজ্ঞ। আমি চেয়েছি। বলুন বলুন না, আর কি দেওয়ার আছে আমার? হ্যাঁ, আপনার পরিবারকে সূত্রে দিয়ে যাব, এ কথা আমি আপনাকে দিয়েছি। আপনার পরিবারের গায়ে কোনো আঁচ আসতে দেব না আমি। আপনার পরিবারকে সূত্রে দিয়ে যাব। একটা সুন্দর পরিবার, একটা সুন্দর সংসার, ব্যাস এটাই। এই পরিবার আমি আপনাকে ফিরিয়ে দেব। আসলে আমাদের অগ্নিসাক্ষী হয়েছে, সিঁদুরদান হয়েছে, শুভ দৃষ্টিও হয়েছে, কিন্তু যেটা হয়নি। কি হয়নি? ও থাক, আপনি বলুন আপনি ঘরে কেন এসেছেন? আপনি একটু সাবধানে থাকুন। গায়ত্রী দেবীর নেক্সট টার্গেট আপনি। আমি? হ্যাঁ, আপনি। ও বোধহয় আগামী 48 ঘন্টার মধ্যে আপনাকে মেরে ফেলার চেষ্টা করবে। লাভ নেই। কেন? পারবেই না মারতে। কেন পারবে না? কেন? আপনার দুটো হাত বোধহয় আমায় রক্ষা করবে। আপনার স্ত্রীকে আপনি নিশ্চয়ই মরতে দেবেন না, এতে আমি নিশ্চিত। অনেকভাবে পরীক্ষিত। আপনি থাকতে কোনো রিভলভারের গুলি, কোনো ছুরি, কোনো চাকু, কোনো জনরোষ কিছুই আমাকে মারতে পারবে না। এত বিশ্বাস? এতটাই বিশ্বাস। এই বিশ্বাসের জন্ম কি ভালোবাসা থেকে? আপনি ডিএস কলোনিতে মস্ত বড় হাসপাতাল তৈরি না হওয়া পর্যন্ত আমায় মরতে দেবেন না, কারণ ওটাই আপনার একমাত্র লক্ষ্য। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জানি পলাশ তো তোমার ভাই। আজকে ওকে অবস্থায় দেখে তোমার খুব একটা ভালো লাগার কথা নয়, কিন্তু কি করা যাবে বলো? আমি জানি তোমার খারাপ লাগছে। না না, খারাপ লাগেনি আসলে, জানো, বরং আমার মনে হয়েছে এই যে ওর 7টা বছর জেলে কাটাবে, আমার মনে হচ্ছে জেল থেকে ফিরে এলেও বুঝতে পারবে যে আসলে মানুষের ক্ষতি করার মধ্যে নয়, মানুষের উপকার করার মধ্যেই জীবনের সার্থকতা। দাদা হিসেবে তখনই আমি খানিকটা শান্তি পাবো। সত্যি কথাই তো, দেখো, মানুষ এমনি তো এই কথাগুলো বুঝতে পারে না। আমার মনে হয় এই জেলে যে 7টা বছরও কাটাবে তাতে ওর মানসিক অনেক পরিবর্তন আসবে। তখন এই রিয়েলাইজেশনটা ওর হবে, তখনই ও বুঝতে পারবে যে আসলে কাছের মানুষের থেকে আপন কেউ হয় না। সেই জন্য কাছের মানুষের ক্ষতি করার মধ্যে কোনো আনন্দ নেই, বরং সবাইকে নিয়ে চলার মধ্যেই আনন্দ আছে। সেই কারণেই বলছি যে আমার যে সত্যি খুব একটা খারাপ লাগছে এরকমটা কিন্তু নয়। হ্যাটস অফ তোমাকে, তুমি যেভাবে শিমুলের পাশে এসে দাঁড়ালে আমরা তো সত্যিই ভাবতে পারি না। আসলে তা নয়, জানো তো, এটাই তো আমার করার কথা, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, আমি এতদিন ওর পাশে এসে দাঁড়াতে পারিনি, সেই জন্য হয়তো তোমাদের মনে হচ্ছে যে ব্যাপারটা খুব অস্বাভাবিক। তা তো নয়। দেখো সুচরিতা বৌদি, আমি তো অগ্নি সাক্ষী করে ওকে বিয়ে করেছিলাম, ফলে ওর পাশে সবার আগে আমারই দাঁড়ানোর কথা। এতদিন আমি সেই কাজটা করতে পারিনি, এখন আমি বুঝতে পেরেছি, সেই কারণে আমি নিজেকে সংশোধন করে ওর পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করছি। এত কিছুর পরে দেখো, আমি একবার অন্তত জীবনে ওর পাশে এসে দাঁড়ালাম, সেটাকে এত বড় করে দেখার কিছু নেই। আর তোমরা যদি এরকম ভাবে বলো তাহলে আমারই সত্যি খুব লজ্জা করবে। চলো এবার তাহলে আমরা বাইরে যাই, এখানেও তো ফাঁকা হয়ে গেছে। জানিস তো শিমুল, বাইরে কিন্তু পাড়ার লোকজন অপেক্ষা করছে, সবাই তো তোকে ভালোবাসে, তাই সবাই চলে এসছে এখানে। আচ্ছা শোনো না,
বলছি তোমরা এসো ধীরে সুস্থে, আমি একটু আসছি, চলে আসবো এক্ষুনি, আয় তোরা। হ্যাঁ চলো না শিমুল, বাহার চলতে হ্যায়, সব না ইন্তজার করছে, বহুত খুশ হবে সবাই। সত্যি কথা বলতে কি, তোমাদের প্রতি না আমার কৃতজ্ঞতার কোনো শেষ নেই, জানো তো। তোমরা ইনফ্যাক্ট ওর জন্য যা যা করেছো তার যদি এক অংশ আমি করতে পারতাম তাহলে আমি নিজেকে ধন্য বলে মনে করতাম। থাক না, এখন আর এসব কথা বলতে হবে না। কি হয়েছে সুমন, কাঁদছো কেন তুমি? কোথায় কাঁদছি? এই তো তোমার চোখে স্পষ্ট জল দেখতে পাচ্ছি। কি হয়েছে? কি বলবো বলো তো, সত্যি খারাপ লাগছে জানো তো। নিজেরই তো দেওর, তার এই অবস্থা হলো, তাকে জেলে পাঠাতে হলো। বাড়িতে মা আছে, মাকে গিয়ে কি বলবো বলো তো। কিন্তু সত্যি কথা বলো তো পরাগ, এখানে আমার কি করার ছিল? আমার তো সত্যি কিছু করার ছিল না। তুমি আর কি করবে সুমন, তোমার তো কিছু করার নেই। দেখো, মানুষ নিজে আগে বাঁচবে, তারপর তো অন্যকে বাঁচাবে। আর তাছাড়া আমি তো বললাম যে শাস্তিটাও পেয়েছে, এই যে জেলে 7টা বছরও কাটাবে, তাতে নিশ্চয়ই ওর মধ্যে একটা রিয়েলাইজেশন হবে। ও নিশ্চয়ই বুঝতে পারবে কোনটা ঠিক কোনটা বেঠিক। সত্যি কথা বলতে গেলে আমিও তো খুব একটা ভালো মানুষ ছিলাম না এতদিন শিমুল, কিন্তু ভালো মন্দের তফাৎটা তো তুমি আমাকে বুঝতে শিখিয়েছো। এখন আমি বুঝতে পারি যে জীবনে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। খাবারের মধ্যে বিষ মানে কি প্রমাণ আছে তোমার কাছে যে আমরা খাবারের মধ্যে বিষ মিশিয়েছি? প্রমাণের কথা বলছো? ওই ক্লিপটা কি যথেষ্ট নয়? তোমার কিছু হয়নি, তুমি কিন্তু বেঁচে গেছো। কিন্তু এখন যদি আমি বিষয়টা খোঁচাই তাহলে বুঝতে পারছো তো তোমার কি হবে। তাই তোমাকে বলছি প্রতীক্ষা, ব্যাপারটা না ঘেটো না। তোমার স্বামী তো এখন জেলে, চাকরি করো না, কিচ্ছু করো না, তাই তোমাকে এখন আমাদের ভরসাতেই চলতে হবে। তাই এই বাড়িতে যদি তোমাকে থাকতে হয় আমার শর্তেই থাকতে হবে। দেখেছো মা, আমি না বলতাম যে ও এই বাড়িটা একদিন হাত করে নেবে। বাড়িটা কিন্তু তোমার মা, তবে শর্ত ও দিচ্ছে। হ্যাঁ আমি দিচ্ছি শর্ত, আমি শর্ত দিচ্ছি। কেন জানো? যা যা ঘটনা ঘটেছে না, সব থেকে বেশি এফেক্টেড আমি। আর সেই ঘটনাগুলো ঘটিয়েছো তুমি আর তোমার হাজবেন্ড। আর আমার শাশুড়ি মায়ের কথা কি আর বলবো, উনি তো আবার কখনো দেখতে পান, আবার কখনো দেখতে পান না। এই বলো না তো, এরকম বলো না, আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত বড় বড় কথা বলো না বৌমা। আমি কোনো বড় বড় কথা বলছি না মা, আমি আমার স্বামীর প্রোটেকশনের কথা বলছি। আর তুমি যদি ভেবে থাকো যে তুমি একদম ঠিক থাকবে, নিশ্চিন্তে থাকবে, সেটা কিন্তু নয়। যে কোনো দিনে এরা তোমাকে মেরে ফেলতে পারে মা। আমি তোমায় বলছি, এতে তুমি ভরসা করো না। এরা মানুষকে মানুষ হিসেবে মানেই না। দুধ কলা দিয়ে না কালসাপ পুষ্ট। আমার কথাটা শোনো মা, এখনো সময় আছে। ওকে এ বাড়িতে রেখো না। ওর যদি টাকা পয়সা দরকার হয় আমি পাঠিয়ে দেবো, ওর খাওয়া দাওয়ার যা খরচা হয় আমি সব দিয়ে দেবো। আমার কথাটা শোনো প্লিজ, ওকে ওর বাড়ি পাঠিয়ে দাও। বুঝলাম, আর বেশি কথা কি? আমার সংসার সে তো এখন চলবে তোমার কথায় না? না না, আমার কথাই চলবে কেন? এতদিন তো তোমার কথাই চলেছে, তাই এই অবস্থা। এখনো তোমার কথাই চলুক, দেখো কি অবস্থা হয়। মা, একটা খুব সহজ কথা আমি তোমাকে বোঝাবার চেষ্টা করছি। তোমার ছোট ছেলে যে কিনা তোমার বড় ছেলেকে খুন করার চেষ্টা করেছে, তাকে এখন তুমি সাপোর্ট করে যাচ্ছ, তাকে তুমি মাথায় তুলে বসিয়ে রেখেছ। আর বউয়ের কথা কি বলবো বলো? বউ তো কোনোদিনই আপন হয় না মানুষের। বউ চিরকাল পরই থাকে। সে যতই যাই করুক না কেন সংসারের জন্য, সে কখনোই আপন হয় না। এই যে শিমুল, সে তো প্রাণপাত করেছে না, সমস্ত কিছু করেছে এই সংসারের জন্য। তুমি ভেবে দেখো তো একবার, তোমার মেয়ের সংসারটা সে সাজিয়ে দিয়েছে, এই সংসারের জন্য সমস্ত কিছু করেছে। তোমার প্রয়োজনে অপ্রয়োজনে তোমার পাশে দাঁড়িয়েছে, যতটা সম্ভব তার থেকে বেশি দিয়ে সাহায্য করেছে তোমাকে। অথচ তুমি কি করছো? তোমার খুনি ছেলের পক্ষ নিয়ে তুমি কথা বলে যাচ্ছ না। আসলে কি বলতো, তুমি তোমার সন্তানদেরকে ঠিকমতো শাসনই করতে পারোনি। সেই জন্যই আজকে এই অবস্থাটা হয়ে দাঁড়িয়েছে।
যাকে যে সময় শাসন করার কথা তুমি তাকে সেই সময় শাসনটা করোনি না, আর যাকে শাসন করার কথা নয় অকারণে তাকে শাসন করে গেছো। ছেলে মেয়ের মধ্যে তুমি বিভেদ তৈরি করেছো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি থাকতে আমার ভালোবাসাকে জমিও ছুতে পারবি না, আর তুই যখন ছাড়। কেউ আছেন? প্লিজ হেল্প! আছেন কেউ? ডক্টর! ডক্টর! কি করে হলো? আমাদের সে বাদ দিন, আপনি ডক্টর ডাকুন ইমিডিয়েটলি, ওনার খুব সিরিয়াস কন্ডিশন, প্লিজ তাড়াতাড়ি। আচ্ছা, আপনি ওনাকে ভিতরে নিয়ে যান, পাশের কোয়ার্টারে ডাক্তারবাবু আর নার্স দিদি আছেন। ওকে, আমি ডেকে আনছি ইমিডিয়েটলি। কিন্তু আপনার আমাকে নিয়ে ভাবতে হবে না, আপনি ডক্টরকে ডাকুন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি। শ্যামলী, আপনার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না আপনার, এক্ষুনি ডক্টর চলে আসবে, কিচ্ছু হবে না আপনার। শ্যামলী, কি ডক্টর, এরকম কি করে হলো? আসলে একটা ছিনতাইকারী দল আমাদের উপর হামলা করে, আমার উপর তরোয়াল দিয়ে অ্যাটাক করতে চায়, মাঝখান থেকে ও ঢুকে যায় আমাকে সেভ করার জন্য, তরোয়ালের সামনে ওর হাতটা চলে আসে, হাতটা খুব কেটে গেছে, তারপরে ওর জ্ঞান হারায়। প্লিজ ডক্টর। কি বলছেন আপনি? নার্স, আপনি স্যালাইনটা শুরু করুন, আর ড্রেসিং করতে হবে, আপনি ব্যবস্থা করুন এক্ষুনি। আমি থাকতে আমার ভালোবাসাকে জমিও ছুতে পারবি না, আর তুই যখন ছাড়। কোন শক্তিতে যে তলোয়ারের সামনে আপনি এইভাবে দাঁড়িয়ে পড়েন সেটা আজকে বুঝতে পারলাম শ্যামলী। কোন শক্তিতে যে সেই দিন অমন অবলীলার ডিভোর্সের কাগজে আপনি সই করে দিয়েছিলেন সেটা আজকে বুঝতে পারলাম। হিসাব মিলছিল না, কিছুতে হিসাব মিলছিল, কিন্তু আজকে সব হিসাব মিলে গেল। আপনি আমাকে ভালোবাসেন শ্যামলী, কেন ভালোবেসে ফেললেন আমায়? আমি যে আপনাকে যন্ত্রণা ছাড়া আর কিচ্ছু দিতে পারবো না। আমার ভালোবাসা যে অন্য এক জায়গায় বন্দুক দিয়ে রেখেছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এবার বলো সবটা। কলেজে পড়তে পড়তে আমি একটা অতি সক্রিয় উগ্রবাদী সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলাম। দক্ষিণ ভারতের একটা জায়গায় আমাদের ট্রেনিং হয়েছিল, কিন্তু আমি বুঝতে পারি যে এসব নাশকতামূলক কাজ আমার দ্বারা হবে না। সংগঠনটার নাম ছিল নিউ সিস্টেম। আমি কোনো মতে পালিয়ে আসি ওখান থেকে, নিজের নাম পরিচয় গোপন করে আমি কলকাতায় থাকতে শুরু করি।
তখনই নাম বদলে সৌনক হই। কলকাতায় এসে গেম খেলতে গিয়ে আলাপ প্রতীকের সাথে, রোহিণীর সাথে দেখা হয়, ওর প্রেমে পড়ে যাই। ততদিনে কয়েকটা বছর কেটে গিয়েছিল, আমি পালিয়ে এসেছি। ভেবেছিলাম বিপদ কেটে গেছে। আমার তেমন চালচুলো ছিল না তখন। রোহিণী বললো বাড়ি থেকে মানবে না, আমরা লুকিয়ে বিয়ে করলাম। যেদিন বিয়ে করলাম সেদিনই ওরা ফোন করলো, বললো সব শেষ করে দেবে। আমি রোহিণীর ক্ষতির ভয় পেলাম, তাই নির্দোষ হয়ে গেছিলাম। দেখো সৌনক দাদা, তোমায় রোহিণী দিদি যে নামে ডাকে আমরা তোমাকে সেই নামেই ডাকবো। তুমি পালালে কেন? রোহিণী দিদির পরিবারকে তুমি চেনো, জানো? ওনারা বাড়ির মেয়ের জন্য সবকিছু করতে পারে, তার মুখে হাসি ফোটানোর জন্য সবকিছু করতে পারে। এই দেখো না, সবটা জানার পর রোহিণী দিদির দাদা এখানে চলে এসেছে তোমার খোঁজ করতে, তোমাকে নিয়ে যাওয়ার জন্য। শোনো দাদা, তুমি আমাদের সঙ্গে চলো, তোমার কোনো ক্ষতি হবে না, আমরা তোমাকে আগলে রাখবো। একটা বারের জন্য ফিরে চলো আমার বোনটার কাছে। সৌনক, আমি বলছি আমরা প্রোটেকশন দেবো তোমায়, তো তার আগে তুমি কি একবার রোহিণীর সঙ্গে দেখা করো, কথা বলো। আরে কথাটুকু তো বলো, তোমাদের দুজনের সামনাসামনি দেখা হওয়াটা খুব প্রয়োজন। আরে ভবিষ্যতে কি হবে সেটা পরে দেখা যাবে, সেটা আমি বুঝে নেবো, কিন্তু আগে তুমি তোমার নিজের বিবেকের কাছে তো ক্লিয়ার হও প্লিজ। বেশ, আপনারা যখন অভয় দিচ্ছেন তাহলে চলুন রোহিণীর সাথে দেখা করি। এই 5 বছরে অনেকবার ভেবেছি রোহিণীর সাথে দেখা করতে যাবো, দূর থেকে হলেও একবার দেখে আসবো, কিন্তু সাহস হয়নি। আজ যখন বলছেন তাহলে চলুন। তাহলে আর দেরি করে লাভ নেই, চলো এক্ষুনি চলো। চলুন। শ্যামলী, সত্যি আজকে আপনি আবারও একটা অসাধ্য সাধন করলেন। আপনি আবারও প্রমাণ করলেন যে ইচ্ছে থাকলে সব হয়। আজকে আপনার জন্য আমার বোনের মুখটা এবার হাসি ফুটবে। তাহলে সেই হাসিটা তো আমাদের দেখতে হবে, তাই না? তাড়াতাড়ি চলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তখন থেকে এখন অবধি নেমন্তন্ন বাড়িতে বসে আড্ডা দেওয়া হচ্ছে, বাড়িতে গিয়ে পড়াশোনা করা সেসবের কোনো দরকার নেই বোধহয়। স্যার কাল তো ক্লাস নেই, আমাদের মেডিকেল ক্যাম্পের জন্য বেরোনো, কাজেই আজ তো না পড়লেও চলবে, চাপ নেই। চমৎকার, চাপ নেই নাকি ক্লাস নেই বলে, তাই পড়াশোনা না করলেও চলে? তাহলে কি গরমের ছুটি, পুজোর ছুটি এসবও নিশ্চয়ই এই ফিলোসফিতেই চলে? এরপর কি বাড়িতে লক্ষ্মী পুজো, শনিবারের পুজো ইত্যাদি আছে বলে ছুটি কাটাবে? পাড়ার ফাংশনে নাচবে বলে পড়াশোনা লাটে তুলে দেবে? স্যার 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 একটা কথা বলবো? না, তোমার কোনো বকবকানি শুনতে আমি ইন্টারেস্টেড নই। হ্যাঁ সেই, আপনি বকবকানি শুনতে ইন্টারেস্টেড নন, শুধু বকতে ইন্টারেস্টেড। মানে এই যে আপনি সকলকে সবসময় বকেই যান, আমার ভাগে সেটা একটু বেশি পড়ে। এই যা আঙ্কেলের ভাগেও তো বকুনি পড়ে। এইসব বলেছে বুঝি আঙ্কেল তোমাকে? নালিশ করেছেন? কে তুমি? সে আমি জানি না, তবে বললাম তো উনি আমাকে অনেক কথাই বলেছেন। স্যার আপনি সবসময় এভাবে রেগে থাকেন কেন? আপনি বোঝেন না এতে চারিপাশের লোক, মানে যারা আপনাকে ভালোবাসে তাদের খারাপ লাগে, তারা কষ্ট পায় আপনার এই সীমাহীন রেগে থাকা কথাগুলো শুনে। সেটা আপনি কেন বোঝেন না স্যার? আশ্চর্য, বাবাকে তোমায় এত কথা কে বলতে বলেছে? কেউ কিছু বলেনি স্যার, কেউ না। স্যার আপনি বুঝতে পারেন না? স্যার আঙ্কেল নিজের মনের কষ্টটা চেপে রাখতে পারছেন না, শেয়ার করে ফেলছেন। আপনি যে ছোটবেলা থেকে আঙ্কেলকে একটা ভিলেন করে রেখেছেন, তাতে আঙ্কেল কতটা কষ্ট পাচ্ছে সেটা আপনি বোঝেন না স্যার, সেটা বোঝার ক্ষমতা আপনার নেই। শাট আপ শ্রোত, একদম বাড়াবাড়ি করবে না, এটা আমার আর আমার বাবার পার্সোনাল ব্যাপার। সে আমি তো চুপ করে যেতেই পারি, সেটা কি আপনার কোনো ভালো করবে স্যার? স্যার আপনার বাবার তো বয়স হয়েছে,
এই বয়সে প্রত্যেকটা মানুষ নিজের সন্তানের কাছ থেকে অন্যরকম একটা ভালোবাসা চায়, একটা ভরসা চায়। আন্টি চলে যাওয়ার পর থেকে তো আঙ্কেলের জীবনটা একটা মরুভূমি হয়ে গেছে। হয়তো আপনার কথা ভেবেই আঙ্কেল আর কোনোদিনও কাউকে নিজের জীবন সঙ্গী করেননি। আপনাকে কে অধিকার দিল একটা মানুষকে এতটা কষ্ট দেওয়ার? আপনারা দুজনে একই বাড়িতে থাকেন, অথচ দুটো সম্পূর্ণ আলাদা জগতে। যেখানে আঙ্কেল আছেন সেখানে আপনি নেই, আবার উল্টোটাও। এনাফ শ্রুত, এনাফ। তোমার কোনো অধিকার নেই আমার আর আমার বাবার মধ্যে ঢোকার। এতগুলোর কথা বলার সাহস তোমার আঙ্কেল তোমায় দিয়ে থাকলে আমি কিন্তু দিইনি। সো বি কেয়ারফুল। স্যার, আমার যেটা মনে হচ্ছে আমি সেটাই বলেছি। স্যার, আমারও বাবা ছিল, কিন্তু আপনাদের মতন এই বাবা ছেলের সম্পর্ক না। আমি বাবার ইচ্ছেতেই আজ মেডিকেল পড়ছি। বাবা আজ আমার জীবনে নেই, সেটা আমার দুর্ভাগ্য। তবে বিশ্বাস করুন, আমি যা করি, যখন যা করি, ভাবি বাবার ভালো লাগতো তো? আমি এটা করেছি জানলে বাবা খুশি হতো তো? আপনার ব্যবহারে 100 বার মেডিকেল ছেড়ে দেওয়ার কথা ভেবেছি, কিন্তু কখনো কিছু করিনি বাবার কথা ভেবে। স্যার, বাবার সম্পর্কটাই আমার কাছে এরকম, তাই আমি আপনাকে একটা কথা বললে আমি কিন্তু ভুলে যাব এটা একটা নিমন্ত্রণ বাড়ি। কি চাইছো তুমি? আমার কাছে আসতে চাইছো? কিসের লোভে? পরীক্ষায় বেশি নাম্বার নাকি কোনো ব্যক্তিগত ইচ্ছে পূরণ? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সূর্য, সূর্য, তুমি আমাকে বিশ্বাস করো, আমি না খুব ভয় পেয়ে গেছিলাম। ওয়াশরুমে অত রক্ত দেখে আমি সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম। আমি ভেবেছিলাম যে তোমরা সবাই হয়তো আমার উপরে খুব রাগ করবে, ভাববে যে আমার জন্য বাচ্চাটা নষ্ট হয়েছে। তাই চুপ, একদম চুপ। এবার অন্তত মিথ্যেটা বলা থামাও নিল। আর সূর্য, তোর বৌদি ডক্টরকে ফোন করে জেনেছে ওর সব কটা রিপোর্ট নেগেটিভ ছিল। তুই তো সেটা ভালো করেই জানতিস, তাহলে তুই সেটা আমাদের কাছে লুকিয়ে গেলি কেন? তোর বউয়ের এই মিথ্যেটাকে তুই প্রশ্রয় দিলি কেন বল আমাদের। না মা, কোথাও একটা ভুল হচ্ছে আপনার। আপনার সূর্যর মুখ দেখে মনে হচ্ছে যে ও সবটা জানে। ও কিচ্ছু জানে না মা। হয়তো রিপোর্টে নেগেটিভ এসেছে দেখে ডক্টর এবং সূর্য দুজনেরই মনে হয়েছে যে রিপোর্টটা ভুল। হ্যাঁ, ভুলই তো, আলবাত ভুল। রিপোর্ট ভুল এসেছে। সূর্য, তুমি কেন বলছো না? বলো না, ডক্টর কি বলেছিলেন বলো। উনি তো বলেছিলেন যে প্রেগনেন্ট থাকলেও মাঝে সাঝে রিপোর্ট ভুল আসতে পারে, নেগেটিভ আসতে পারে। বলেনি ডক্টর? বলেছে তো। ইভেন এটাও বলেছিলেন ডক্টর যে কয়েকদিন বাদে আবার একটা প্রেগন্যান্সি টেস্ট করাতে বলেছিলেন। বলেছিলেন তো, কেন চুপ করে আছো বলো? আমি পারলাম না সূর্য, আমি আমাদের সন্তানটাকে আমি বাঁচাতে পারলাম না। থামবে তুমি এবার, থামবে। মিথ্যে কথা বলারও না একটা লিমিট আছে, বুঝেছো? প্রথমেই আমার তোমার ধরন ধারণ দেখে সন্দেহ ছিল। প্রেগনেন্ট তুমি কোনো সময় ছিলে না নীলু, কোনো সময় না। এত মিথ্যে বলো না। কেন আপনি এরকম ভাবছেন? কেন আপনার মনে হচ্ছে যে আমি মিথ্যে কথা বলেছি? কেন প্রেগন্যান্সির মতো একটা বিষয় নিয়ে আমি কেন ছেলেখেলা করতে যাবো শুধু? কারণ তুমি সব পারো নীলু। যে মেয়ের কাছে মানুষের জীবনের মূল্য নেই, তার কাছে প্রেগন্যান্সি তো একটা তুচ্ছ ব্যাপার। আর আমি বলবো কেন তুমি এরকম করেছিলে? বলবো, কারণ তুমি তোমার অসুস্থ শ্বশুর মশাইকে সেবা করতে চাওনি, তাই। তুমি পুরো বাড়িতে নিজের ইম্পর্টেন্স পেতে চেয়েছিলে, তুমি সৌর্যকে নিজের হাতের মুঠোয় করতে চেয়েছিলে। ঠিক সেই জন্য তুমি নোংরা খেলাটা খেলেছো নীলু। মিথ্যা কথা বলেছো তুমি, স্বীকার করে নাও, স্বীকার করো। একদম তাই, ঠিক কথা বলেছেন আপনি মা। আর সমস্ত নির্বোধ মিথ্যেবাদীদের শেষ পরিণতি যেটা হয়, তোমার সেটাই হয়েছে নীলু।
তোমার সব মিথ্যে ধরা পড়ে গেছে, তোমার সমস্ত অতি চালাকি সবার সামনে ধরা পড়ে গেছে। সূর্য, তুমি বুঝতে পারছো কেন ও আমাদের পরিবারের কারোর সঙ্গে ইভেন তোমার সঙ্গেও ডক্টরের কাছে যেতে চাইনি? হ্যাঁ, ওর বৌমনি কেন ওর ডক্টর দেখানোর ব্যাপারে কিচ্ছু জানে না? তার কারণ একটাই, নীলু খুব ভালো করে জানতো ডক্টরের কাছে গেলে ওর সবটা ধরা পড়ে যাবে, ওর সব মিথ্যে নিমিষে ধরা পড়বে। তাই যাই, ভীষণ ভীষণ সিম্পল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি না থাকলে এই সব কিছু সম্ভব হতো না, বিশ্বাস করো। আমি ফিরে আসার পর বহুবার চেষ্টা করেছি তোমাকে যোগাযোগ করার, কিন্তু আমি জানতাম না কিভাবে তোমায় যোগাযোগ করব। কিন্তু আজকে তোমরা ওই অন্ধকার থেকে বেরিয়ে এসেছো, আমি ভীষণ খুশি হয়েছি। আমার একটা ছোট্ট ব্যবসা আছে, আমি চেষ্টা করব ওখানে যদি তোমাদেরকে কাজে নেওয়া যায়। অভাব ঘুচিয়ে দিতে পারলে আমার আর কোনো সিক্রেট থাকবে না। আর এই অভাব যদি ঘোচাতে পারি তাহলে আর কোনো মেয়েকে কেউ বিপথে পাঠাতে পারবে না। এই বিচলি বলছি যে দুধের বোতলটা একবার নিয়ে এসো না, স্টেরিলাইজ করে। তিতির, উনি কে? উনি কি এ বাড়িতে থাকেন? বিচলি কেন বলো তো? তুমি কি জানো তোমাকে উনি বেচতে এসেছিলেন? বিচলি কি বলছো? ও তো পিছলে, ও আমাদের বাড়িতে থাকে, আমাদের কত দেখভাল করে, ও কেন আমাকে বেচতে যাবে? ये क्या बोल रही हो बिटिया? बीके जरूर कुछ भूल हो रही है। ओদের কোথাও কোনো ভুল হচ্ছে बिटिया। छी 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 छी, हम क्यों तुम्हें बेचने जाएंगे बेटा? না মালিনী না, এখনো ফাইনাল ক্ষতি করাটা বাকি আছে, আর তার আগে ধরা পড়া চলবে না, কিছুতেই না। কিন্তু কিন্তু ওরা আমায় চিনে ফেললো তো। সত্যি তো, আমি ওই ফালতু জায়গায় গেছিলাম, হাসপাতালেও গেছিলাম, এরা তো আমায় দেখেছে। তুমি কি ওদেরকে চেনো? नहीं बिटिया नहीं, मैं भी नहीं जानू कोनी। আমি তো ওদের ওখানে কোনোদিন যাইনি। इतना बड़ा इल्जाम लगा रहे हो मन्ने पर, के प्रमाण है थारे पास? कोई प्रमाण আছে, सबूत আছে কি? আসলে তিতির, ওনার মতো এইভাবে ঘোমটা দিয়ে একজন মহিলা এসেছিল ওই দিন। अरे वाह रे वाह, हाय रे किस्मत। घूंघट का मैं अकेले ही काढ़ू सारी दुनिया में, और कोई घूंघट ना काढ़े के? घूंघट काट के चल रही हूँ इसलिए मैं दोषी हो गई के? बड़ा 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 इल्जाम है। अरे पूछो बिटिया से, पूछो, मैं बिटिया की माँ जैसी हूँ। তিতির, এরকমই একজন মহিলা ছিল, মানে সাজগোজটা। আচ্ছা বিচলি, ঠিক আছে, এই নিয়ে আর কথা বাড়ানোর দরকার নেই, তুমি ঘরে যাও। ওদের কোথায় কোথাও ভুল হচ্ছে, তুমি যাও। হ্যাঁ বিটিয়া। এই দেখো তোমাদের তিতিরের ছেলে এখন থেকেই যা হাত পা ছুটছে, ঠাম্মি বলছে দুদিন বাদে জানলা বাইবে। তিতির, তুমি তো বললে আমরা ওর মাসিমণি হই, আমাদেরও কিছু দিতে ইচ্ছে করে। শোনো না, সামান্য কিছু ক্যাশ টাকা এনেছি আমাদের সবার তরফ থেকে, তুমি ওর জন্য কিছু কিনে দিও। তিতির, তুমি টাকাটা নেবে তো? কেন নেব না, দাও, আমি ওকে জামা প্যান্ট কিনে দেবো এটা দিয়ে। এত সংকোচ করছো কেন তোমরা? সবিতা দিয়ে এটা রাখো তো। আর থ্যাংক ইউ আসার জন্য। তুমি খুব ভালো মেয়ে গো, আর দেখবে তোমার এই ছেলে খুব ভালো মানুষ হবে, যার মা এত সাহসী। সাহসিকতার পরিচয় এবার তোমাদের দিতে হবে, কিন্তু তোমাদের পরিস্থিতির সঙ্গে লড়াই করতে শিখতে হবে। জীবন খুব সহজ হবে না। আমি চেষ্টা করব যাতে আমার ব্যবসায় তোমাদেরকে সামিল করতে পারি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার মনটা খুব খারাপ না বিজলি? সত্যি ওই মেয়েরা যে কথা বললো সেটার পরে যে কোনো মানুষের মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। হয়তো মিল কিছু পেয়েছে। তুমি আমাদের বাড়িতে আসার পর থেকে আমাদের সবার জন্য যা যা করেছো, তারপর তোমাকে সন্দেহ করার কোনো অবকাশ নেই বুঝলি। ওদের কথা শুনে আমারও একবার মনে হয়েছিল, কিন্তু সেটার জন্য আমি সরি বলতে এসেছি। রিয়েলি সরি। উফ, বাঁচলাম। এদের এখনো আমাকে বিজলি ভাবছে। ওরা যা
অ্যালিগেশন এনেছে তাতে তোমার মন খারাপ করে থাকাটাই স্বাভাবিক। আমি সেই জন্যই তোমাকে বলতে এসেছি, তুমি একটু বাইরে যাও না, গিয়ে একটু ফুচকা টুচকা খেয়ে এসো, মনটা ভালো করে এসো। দেখবে বাইরে বেরোলেই তোমার মনটা ভালো হয়ে যাবে। যাও ফুচকা খেয়ে এসো। আমার যদি বাচ্চাটা না থাকতো আমিও তোমার সঙ্গেই যেতাম। তুমি এক কাজ করো, নিজে ফুচকা খাও, আমার জন্য একটু ফুচকার আলু কাবলি নিয়ে এসো। যাও। नहीं तितिर बिटिया इसकी कोई जरूरत नहीं है। আরে আমি বলছি তো তোমার মনটা ভালো হয়ে যাবে বিজলি, আমি জানি তোমার উপর দিয়ে কি যাচ্ছে। আর আমার ফুচকায় বেশি করে লঙ্কা দিতে বললো, ঠিক আছে? না লঙ্কা দিতে বলো না, তাহলে যদি বাচ্চার পেট জ্বালা করে। অল্পই লঙ্কা ছাড়াই বানাতে বলো, ঠিক আছে? তুমি যাও, গিয়ে নিয়ে এসো। ডক্টর বিশ্বাসের সঙ্গে একবার কথা বলা জরুরি। বাড়ির মধ্যে কথা বলতে গিয়ে যদি ধরা পড়ে যায়। আচ্ছা ঠিক আছে তিতির বিটিয়া, আপনি যখন এত করে বলছেন তো मैं बाहर से घूम आती हूँ। যাও, आपके लिए भी ले आऊंगी। अच्छा এইবার বিজলির জিনিসপত্র খুঁজতে হবে। ল্যাপটপ, হেডফোন, এগুলো কার জিনিস? ওইটা দেখতে হতে পারে না, তাহলে কি বিজলির জিনিসপত্র? এআই অ্যাপ আছে, কি করা যায় এআই অ্যাপ দিয়ে? গলা ফাড়িয়ে কথা, এই অ্যাপটা দিয়ে তো গলা ফাড়িয়ে কথা বলা যায়। কার গলা ফাড়ানো? এই তো আমার আর জয়দার নাম্বার সেভ করা। গলা ফাড়িয়ে মানে দিদি জয়দাকে ফোন করেছিল, ওটা গলা ফাড়িয়ে? পিছলি যেদিন প্রথম বাড়িতে এলো সেদিন বৌদি ভাই বলল মাসি পাঠিয়েছে বিজলিকে। মাসি প্রথম দিন এসে বলল মাসি নাকি বিজলিকে চেনেই না, তারপর হঠাৎ করে চেঞ্জ করে বলল ভুলে গেছি। তার মানে বৌদি ভাই শিখিয়ে দেয়নি তো? এই বিজলি মালিনী ব্যানার্জি জেল থেকে পালানোর পরে প্রথম মালিনী ব্যানার্জি এই বাড়িতে আসে বাবা আর মিতা ম্যাডামের বিয়ের দিন, আর এখান থেকে পালিয়ে যায় বাগানে। আমি বাগানে গেলাম, তখন মালিনী ব্যানার্জি ছিল না। আমি গিয়ে দেখলাম বৌদি ভাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অর্ডার আপনি আপনি ঠিক আছেন তো? শ্রীচন্দা, আপনি? তোরা দেখছি কিছুই জানিস না। বাঙালিদের কাছে দাদা দাদা ডাক্তার দিয়ে তো প্রেমের শুরু হয়। এক মিনিট, বেরো এখান থেকে, বেরো বেরো বলছি।
বেরো এখান থেকে। ছাদে তো কেউ নেই, সৃজনদা কাকে মারতে যাচ্ছে? আমার মির্জা এত সহজ সরল মানুষ, ও মাথায় না রোগ ঢুকিয়ে দিয়েছে। ওই সুইটি, সৃজনদা টুকমা হয়ে গেছে। ওর গলার আওয়াজ শুনলো সৃজনদা অজ্ঞান হয়ে যায়, ওকে দেখলেও অজ্ঞান হয়ে যায়। বেরো এখান থেকে। খালি বাজিয়ে যাচ্ছে, আর যেন এখানে না দেখি। আহা সৃজনদা, বলছি ছাদে তো কেউ নেই, কাকে মারছেন? আরে ওই তো দেখুন না। যাকে আপদ বিধে হয়েছে। আরে বাদ দিন এসব। বলছি আপনি একা এত রাতে ছাদে কি করছেন? আর ওভাবে কার্নিশের ধারে কেউ যায় নাকি? আসলে নতুন জায়গা তো, ঠিক ঘুম আসছিল না, তাই ভাবলাম ছাদে এসে একটুখানি হাওয়া খাই। তবে জানেন তো, এখানটায় আসার পরেই না আমার মাথাটা কেমন যেন ব্যথা ব্যথা করছিল। খুব চেনা চেনা লাগছিল জায়গাটা, মনে হচ্ছিল আমি যেন এখানে আগেও এসেছি। নিশ্চয়ই পর্ণার সেদিন ছাদ থেকে পড়ে যাওয়ার কথা মনে পড়েছে। না না, এসব কথা ভাবিয়ে ওর মাথায় চাপ দেওয়া যাবে না। যাকে বলছি, সৃজনদা আপনি এত রাত্রে ছাদে কি করছেন? আমি তো মাঝে মাঝেই আসি, আমিও এই হাওয়া খেতে এলাম। আচ্ছা বলছি, এখন নিশ্চয়ই সুইটি বৌদি আপনার ঘরেই রয়েছে। এইভাবে এত রাত্রে আপনি আমার সাথে ছাদে আছেন, সেটা দেখে যদি... কি হলো, আপনি কাঁদছেন? আমার বউ খুব খারাপ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বলছি আপনি এই চিজ অমলেট খাবেন? এত রাত্রে চিজ অমলেট? হ্যাঁ, তাতে কি আছে? মানে খেতে প্রবলেমটা কি? আর দুজনে শুধু মুখে গল্প করবো নাকি? খাবেন? এটাও তো ঠিক বলেছেন, শুধু মুখে তো গল্প করা যাবে না। বেশ ঠিক আছে, আমি চিজ অমলেট খেতে পারি। সত্যি? আমি এক্ষুনি আসছি, আপনি এখানে দাঁড়ান, ঠিক আছে? আর ওই কার্নিশের ধারে যাবেন না কিন্তু। আমি এক্ষুনি দাঁড়ান। ঠিক আছে, আপনি সাবধানে যান। হ্যাঁ হ্যাঁ, আপনি সাবধানে থাকবেন, আর কার্নিশের ধারে যাবেন না কিন্তু। সত্যি উনি এত ভালো মানুষ, ওনাকে কেউ কি করে এতটা কষ্ট দিতে পারে? গিফটের হার গিফটেই থেকে গেল। একটা ডিম দিয়ে মামলেট হয়? পন্না থেকে কি বলেছিল, মামলেট করতে দুটো ডিম লাগে। তোমরা সবাই মিলে এখানে কেন রে সোনাই, আমরা আসতে পারি না? এত রাতে তোদের খেয়ে দেয়ে কাজ নেই? না রে, এই রাত বিরেতে অমলেট বানানোর কাজটা আমাদের নেই। হ্যাঁ, আর তুই কি ভেবেছিলি রাতের বেলা লুকিয়ে লুকিয়ে বউকে মামলেট খাওয়াবি আর আমরা কিচ্ছু জানতে পারবো না? হ্যাঁ, সৃজনদা, আমরা কি একটু ভাগ পাবো নাকি পর্ণা একাই ভাগ পাবে? সেটা পেছনে এভাবে লেগো না। না না, ভালো হচ্ছে ভালো হচ্ছে ভালো হচ্ছে। কি জানিস তো, কবি বলেছেন বাসনার সেরা বাসা রসনায়। এইভাবে জীবের মধ্যে দিয়ে পণ্যার মনের মধ্যে ঢুকে যেতে হবে তোকে। আর তাছাড়া পণ্যা যখন দাদা বলবার পরে তুই দমিসনি, তখন কোনো কিছুতেই দমবি বলে মনে হচ্ছে না আমার। সে তো হলো জেঠু, কিন্তু আমার এখন একটা অন্য চিন্তা হচ্ছে। কি মির্জা, মানে সব তো ঠিকই এগোচ্ছে, তাহলে টেনশন কিসের? দেখ শোনো, পর্ণা যেরকম মেয়ে, সুইটির সাথে আমার হাজার ঝামেলা হলেও, ও আমাকে খুবই জ্বালাতন করলেও পর্ণা আগ বাড়িয়ে আমাকে সাহায্য করতে যাবে না। হ্যাঁ, আমারও কিন্তু তাই মনে হয়। পর্ণা কিন্তু ব্যক্তিগত সম্পর্কে নাক গলানোর মতো মেয়ে নয়। না না না, এতে ভেঙে পড়লে চলবে না ভাইপো, একদম ভেঙে পড়লে চলবে না। কারণ যা করার তোকেই করতে হবে। এখন তুই পণ্যাকে ঘুষ দিয়ে দিয়ে ম্যানেজ করি যা, বুঝতে পেরেছিস তো? ভালো করে চিজ মামলেটটা বানা, বুঝছিস? ভালো করে বানা। পণ্যাকে এবার কোমর বেঁধে লাগতে হবে, কারণ সুইটির দখলদারি দিনের পর দিন বেড়ে যাচ্ছে। ওকে বাড়ি থেকে তাড়াতে হবে তো, নাকি? আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি পুটি?
মা তোমাদের সবাইকে এখনো কতটা ভালোবাসতে পেরেছে আমি জানি না, কিন্তু মা আমাকে এত ভালোবাসে। তা তো আমরা জানি পুটিমা, কিন্তু দুষ্টুমি না করে তুমি কি ভেবেছো সেটা বলো তো। দেখো, ওই সুইটি মাসি যদি আমাকে মারধর করে, তাহলে কি মা যে সুইটি মাসির কোনো ব্যবস্থা করবে না? সুইটি তোকে হঠাৎ মারধর করতে যাবে কেন গুটি? কারণ আমি ওকে জ্বালাতন করব ইচ্ছে করে। শোনো মেয়ে, লক্ষ্মী মেয়ে, তুমি একদম ঠিক কথা বলেছো। আমরা যদি সুইটিকে কিছু বলতে যাই ও কিন্তু আমাদের থ্রেট দেবে, আর পুটি যদি কিছু বলে তাহলে কিন্তু সুইটি কিছু বলতে পারবে না। এই হচ্ছে মায়ের মেয়ে, বুঝেছো তো? কান মাথা দিয়ে বুদ্ধি আরে ফুঁড়ে ফুঁড়ে বেরোচ্ছে। পুটিকে যদি সুইটি কিছু করে না, তাহলে পণ্যা নিশ্চয়ই তার একটা ব্যবস্থা করবে। তাহলে আমাদের অভিযান শুরু হোক। হ্যাঁ, সুইটি হাটাও, দত্ত বাড়ি বাঁচাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আর ভাই, বসো 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 বসো। অংশদা বসো 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 বসো। আগে ঘুগনি খাও। না ফুলকি, এখন এসব থাক। আমি একটা খবর দিতে এসেছি। কি খবর? রোহিত, জয়িতা রায়ের খুনি ধরা পড়েছে। হোয়াট? কি বলছো কি অংশুদা? এর মধ্যে জয়িতার খুনি? কে কে খুন করেছিল জয়িতাকে? কেনই বা করেছিল? বংশী নস্কর নামে একজন স্টকার। মানে মানে এই লোকটা জয়িতা রায়কে অনেকদিন ধরে স্টক করতো, দ্যাট মিন্স ফলো করতো। কিন্তু এই লোকটা কে অংশুদা? আর এর সঙ্গে জয়িতা রায়ের সম্পর্কটা কি? মানে চিনলো কি করে? সব বলছি ফুলকি। সত্যি এটা আশা করা যায়নি যে একজন বাইরের লোক, একজন স্টকার জয়িতা রায়কে খুন করেছিল। আর তুমি যে আন্দাজ করেছিলে যে ওই ছন্দক মজুমদারের বাড়ির তৃতীয় একটা চাবি আছে, সেটা সত্যি। ওই বংশী নস্করের কাছ থেকে সেটা পাওয়া গেছে। আচ্ছা দাদা ভাই, আমাকে একটা কথা বলো তো, একজন বাইরের লোক দুম করে একজন মহিলাকে কেন খুন করবে? লোকটা কোনো স্টেটমেন্ট দিয়েছে? দিয়েছে। ও বলেছে মোহনাপুরার কলেজের কোনো একটা অনুষ্ঠানে আইসক্রিমের স্টল দিয়েছিল। ও নাকি জয়িতাকে দেখেই মুগ্ধ হয়ে গেছিল। ও গান টান সব শুনেছিল, তারপরে লুকিয়ে লুকিয়ে ওকে ফলো করতো। কোনোদিনও মনের কথা বলতে পারেনি, তাই তককে তককে ছিল প্রপোজ করবে বলে। আজকাল তো আকছার এসব ঘটনা ঘটেই থাকে, তাই না? হ্যাঁ তা হয়, কিন্তু আচ্ছা বাকিটা বলো। এই বংশী নস্কর নাকি ছন্দকের ওই বাড়ির উপরও গোপনে নজর রাখতো। আরো মোটামুটি সবই বলেছে। জয়িতা ছন্দকের বিয়ে, বন্ধুদের সামনে ঝগড়া, এর মধ্যে নকল চাবি বানিয়ে নিয়েছিল। কিভাবে? জানলা দিয়ে চাবি টেনে নিয়েছিল, তারপর চাবির ছাপ নিয়ে আবার রেখে দেয়। খুনের দিন ওই লোকটা ওই ঘরে ঢুকেছিল নকল চাবিটা দিয়ে। হ্যাঁ, ও বাইরে থেকে সবটাই দেখেছিল। জয়িতা আর ছন্দকের ঝগড়া, হাতুড়ি দিয়ে শাসানো, তারপর বন্ধুরা চলে যায়, ছন্দকও রাগ করে বেরিয়ে যায়। তারপর নাকি জয়িতাও রেগে মেগে বেরিয়ে গিয়েছিল। এই বংশী জয়িতাকে ফলো করে। মাঝপথে জয়িতার কি মনে হয়েছিল ও আবার বাড়ি ফিরে আসে। তখনই এই বংশী ঘরে ঢুকে ওকে প্রেম নিবেদন করে। জয়িতা ওকে থাপ্পড় মারে আর রাগের চোটে হাতুড়ি দিয়ে বংশী জয়িতার মাথা ফাটিয়ে দেয়। ও হাতুড়িটা লুকিয়ে রেখেছিল। ও স্টেটমেন্টে বলেছে হাতে একটা সাদা রুমাল জড়িয়ে নিয়েছিল। আচ্ছা, মৃত্যুর আগে জয়িতার নখের আঁচড় বংশীর বুকে পড়ে, সেখানে আঁচড়ের দাগ আছে। পোস্টমর্টমে তো পাওয়া গেছিল যে যে খুনি সে বাঁ হাতি, আর এই লোকটাও তাই। আবার বাঁ হাতি? তোমাদের সবার বিশ্বাস হচ্ছে যে এই নজর রাখার লোকটাই খুন করেছে? আরে ফুলকি, আমরা এসব বুঝবো না গো, কিন্তু আমি অনেক সিনেমাতে দেখেছি এরকম লোক খুব সাংঘাতিক হয়, মানে মানসিকভাবে সুস্থ হয় না তো, মানে অনায়াসেই খুনটুন করে ফেলতে পারে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি।
মা কালী, সবাই তো মেনে নিচ্ছে যে জামাইবাবু এই খুনটার সাথে কোনোভাবে জড়িত নন, তাহলে আমি কেন মানতে পারছি না বলো তো? বুকের রক্ত দিয়ে সংকল্প করলাম মা, আমি যেন ওই পরিবারকে শেষ করে দিতে পারি, শেষ করে দিতে পারি। না মা কালী, আমি যেটা ভাবছি জামাইবাবুর সম্পর্কে সেটা যে সত্যি সেটা প্রমাণ হতে দাও। ইচ্ছে তো করছে মেয়েটাকে তুলে নিয়ে গিয়ে আটকে রাখি, বোঝাই কত ধানে কত চাল, ও কার ওপর সন্দেহ করছে। কিন্তু এখনো সে সময় আসেনি রুদ্ররূপ। শান্ত হও, শান্ত। কি হলো জামাইবাবু, কি দেখছেন? আপনার শরীর ঠিক হয়ে গেল? একেবারে এখানে চলে এলেন যে? কেন বলো তো ফুলকি দাস, আমি এখানে আসায় তোমার কোনো আপত্তি আছে? না না, আপত্তি কেন থাকবে, আসতেই পারেন। কিন্তু কি জানেন তো জামাইবাবু, ফুলকি দাস না একটা কথা খুব ভালো করে বুঝে গিয়েছে। আপনি যেরকম সবাইকে দেখান নিজেকে, সেরকম মানুষটা ভেতর থেকে আপনি নন। আস্পর্ধা দিনে দিনে বাড়ছে এই মেয়ের। আচ্ছা, তার মানে তুমি বলতে চাইছো আমি দুমুখ? বাহ, অসাধারণ। বেশ, একটা কাজ করো তাহলে, এই বড় বড় কথা না বলে সেটা প্রমাণ করে দেখাও। একদিন না একদিন আমি ঠিক প্রমাণ করে দেব। ফুলকি দাসকে কেউ আটকাতে পারবে না। করো, প্রমাণ করো, আমি অপেক্ষা করবো, করো। রুদ্র, তুই নাকি বুকে ব্যথা নিয়ে কাজে গেছিলি? আর বুকে ব্যথা হয়? বুকে ব্যথাটা নিয়ে বসে থাকলে আমাদের কি চলে ভাই? ফুলকি দাস রায়চৌধুরী সবার সামনে যেভাবে অপমান করলো, তাতে একটা স্ট্রেস পেন হয়েছিল। কনসাল্ট করেছি ডাক্তারের সাথে, সেটা নেগলিজেবল, অসুবিধা নেই খুব একটা কিছু। যেটা বলতে এসেছিলাম সেটা অলরেডি তোরা জেনে গেছিস, কারণ অংশমান এখানে রয়েছে। জয়িতা রায়ের মার্ডারার ধরা পড়েছে। থানার বড়বাবু ফোন করে জানালেন, শুনে একটু আশ্বস্তই হলাম, কারণ তোর বউয়ের যা মুড, তোর বউ হয়তো গিয়ে স্ট্রেট মাস্টারমশাইকে বললো যে জেঠুমনি রুদ্ররূপ সান্যালী আসল খুনি, নিজের রাজনৈতিক ক্ষমতা বাড়ানোর জন্য ছন্দকে ফাঁসিয়েছে। ভাবা তো যায় না, কি বলো ফুলকি? কেন জামাইবাবু, আপনার হঠাৎ এটা কেন মনে হলো যে আমি আপনাকে খুনি বলবো? আপনি তো বাহাতি নন, নাকি আপনার বাহাতটাও চলে? স্টেডি রুদ্ররূপ, স্টেডি, চটলে চলবে না। তোর বইয়ের আস্পর্ধা দিন দিন বেড়েই যাচ্ছে রোহিত, ওস্তাদ হয়ে উঠেছে। তোমার বর তমাল এরা তো ছোটবেলা থেকে আমাকে দেখছে, ওদের কাছ থেকে জেনে নিও আমার সম্পর্কে, কেমন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ইচ্ছে তো করছে মেয়েটাকে তুলে নিয়ে গিয়ে আটকে রাখি, বোঝাই কত ধানে কত চাল, ও কার ওপর সন্দেহ করছে। কিন্তু এখনো সে সময় আসেনি রুদ্ররূপ। শান্ত হও, শান্ত। কি হলো জামাইবাবু, কি দেখছেন? আপনার শরীর ঠিক হয়ে গেল? একেবারে এখানে চলে এলেন যে? কেন বলো তো ফুলকি দাস, আমি এখানে আসায় তোমার কোনো আপত্তি আছে? না না, আপত্তি কেন থাকবে, আসতেই পারেন। কিন্তু কি জানেন তো জামাইবাবু, ফুলকি দাস না একটা কথা খুব ভালো করে বুঝে গিয়েছে। আপনি যেরকম সবাইকে দেখান নিজেকে, সেরকম মানুষটা ভেতর থেকে আপনি নন। আস্পর্ধা দিনে দিনে বাড়ছে এই মেয়ের। আচ্ছা, তার মানে তুমি বলতে চাইছো আমি দুমুখ? বাহ, অসাধারণ। বেশ, একটা কাজ করো তাহলে, এই বড় বড় কথা না বলে সেটা প্রমাণ করে দেখাও। একদিন না একদিন আমি ঠিক প্রমাণ করে দেব।
ফুলকি দাসকে কেউ আটকাতে পারবে না। করো প্রমাণ করো, আমি অপেক্ষা করবো, করো। রুদ্র, তুই নাকি বুকে ব্যথা নিয়ে কাজে গেছিলি? আর বুকে ব্যথা হয়? বুকে ব্যথা টাথা নিয়ে বসে থাকলে আমাদের কি আর চলে ভাই? ফুলকি দাস রায়চৌধুরী সবার সামনে যেভাবে অপমান করলো, তাতে একটা স্ট্রেস পেন হয়েছিল। কনসাল্ট করেছি ডাক্তারের সাথে, সেটা নেগলিজেবল, অসুবিধা নেই খুব একটা কিছু। যেটা বলতে এসেছিলাম সেটা অলরেডি তোরা জেনে গেছিস, কারণ অংশুমান এখানে রয়েছে। জয়িতা রায়ের মার্ডারার ধরা পড়েছে। থানার বড়বাবু ফোন করে জানালেন, শুনে একটু আশ্বস্তি হলাম, কারণ তোর বউয়ের যা মুড, তোর বউ হয়তো গিয়ে স্ট্রেট মাস্টারমশাইকে বললো যে জেঠুমনি রুদ্ররূপ সান্যালী আসল খুনি, নিজের রাজনৈতিক ক্ষমতা বাড়ানোর জন্য ছন্দকে ফাঁসিয়েছে। ভাবা তো যায় না, কি বলো ফুলকি? কেন জামাইবাবু, আপনার হঠাৎ এটা কেন মনে হলো যে আমি আপনাকে খুনি বলবো? আপনি তো বাহাতি নন, নাকি আপনার বাহাতটাও চলে? স্টেডি রুদ্ররূপ, স্টেডি, চটলে চলবে না। তোর বইয়ের আসপর্দা দিন দিন বেড়েই যাচ্ছে রোহিত, পুরো ওস্তাদ হয়ে উঠেছে। তোমার বর তমাল এরা তো ছোটবেলা থেকে আমাকে দেখছে, ওদের কাছ থেকে জেনে নিও আমার সম্পর্কে, কেমন? কি এখন এসব কথা কেন তুলছো? খুনি ধরা পড়েছে। হ্যাঁ মানছি, মোটিভটা মানতে একটু অসুবিধা হচ্ছে আমাদের, কিন্তু এমন তো নয় যেরকম খুন হয় না। আর তুই একবার ডক্টর দেখে নিস। আর ডাক্তার, মাস্টারমশাইয়ের সামনে যেভাবে ছোট হতে হলো, খুবই খারাপ লাগছে রোহিত। স্পেশালি ঈশিতার জন্য খুবই খারাপ লাগছে। ফোন করেছিলাম ওকে, বেচারি একবারই ভেঙে পড়েছে। বলছে পুরো ঘটনাটা ফুলকি যেভাবে বলেছে সেভাবে তো ঘটনাটা ঘটেনি। ও যেমনটা ছন্দকের সম্বন্ধে শুনেছিল সেরকমটাই জয়িতার বাবা আমাকে বলেছিল, এতে ওর কোনো দোষ নেই। তাছাড়া দেখ, জয়িতা ছন্দক দুজনেই তো ঈশিতার বন্ধু ছিল। রুদ্রদা, একটা কথা বলছি, প্লিজ কিছু মনে করো না। দেখো, আর যাই হোক, ভালো বন্ধুত্ব কখনো এরকম হতে পারে না, এই কথাটা অন্তত আমি বলতে পারি। জেঠুমনি যাই ডিসিশন নিয়েছে না কেন, কিচ্ছু ভুল ডিসিশন নেয়নি, ঠিক ডিসিশন নিয়েছে। আচ্ছা, এবার তুমি তো আমার থেকে অনেক ছোট, ঠিক ভুল এগুলোর বিচার এইভাবে হয় না। তোমাকে পরে একদিন বুঝিয়ে দেবো। হ্যাঁ, এই আলোচনাগুলো এখন করে কোনো লাভ নেই। এখন মুখ্য বিষয় যেটা, সেটা হচ্ছে এই যে তোমাদের মনে এত প্রশ্ন, এত দ্বন্দ্ব ছন্দককে নিয়ে, জয়িতাকে নিয়ে, সেই সব দ্বন্দ্বগুলো মিটে গেছে তো? অংশুমান? হ্যাঁ স্যার। তুমি তো এই কেসটা হ্যান্ডেল করছো, তুমি সমস্ত এভিডেন্স দেখেছো, লোকটাকেও দেখলে। তোমার কি মনে হচ্ছে বলো তো, ওই লোকটা এবার সত্যি করে সাজা পাবে তো? স্যার, ও তো কনফেস করেছে, ভালোই সাজা পাবে। জামাইবাবু তো দারুণ অভিনেতা, কিন্তু ফুলকি দাসও আজ শপথ করছে মা কালী, জামাইবাবুর মুখোশটা একদিন টেনে ছিঁড়ে দেব আমি। তুমি আমায় এই অন্যায়ের সঙ্গে লড়াই করার শক্তি দাও না। বলে বলে ক্লান্ত হয়ে যাই আমি। এই শোন তমাল, পিয়াল হ্যাঁ ধানু, তোরা তো ফুলকি দাসকে খুব ভালোবাসিস, তোরা প্লিজ ওকে ভালো করে বোঝা। সব সময় রুদ্রর মুখে মুখে এরকম টক করতে বা ঠিক হচ্ছে না। এটা কেন ঠিক হচ্ছে না স্যার? ফুলকি, আপনারও তো সন্দেহ হচ্ছে, হচ্ছে না বলুন? জামাইবাবুর কাজকর্ম দেখে আপনারও তো সন্দেহ হচ্ছে যে জামাইবাবু নিজেকে যেরকম দেখান আসলে উনি সেরকম নন। কি বলবি? ফুলকি, এদিকে এসো। বলছি, এখন এসব ব্যাপার নিয়ে আলোচনা করার কোনো দরকার নেই। জেঠিমনির কানে যাবে, আবার একটা চিৎকার চেঁচামেচি হবে। আমাদের হাতে তো কোনো বাস্তব প্রমাণ নেই ফুলকি। শুধু প্রমাণ আর প্রমাণ। আমি বুঝতে পারি না এই পৃথিবীতে সবকিছু বোঝার জন্য প্রমাণ কেন দরকার। আর এদিকে যে প্রমাণ তৈরি করে কত কিছু হয়ে যাচ্ছে, সেদিকে কারোর খেয়াল নেই। আরে বাবা, প্লিজ প্লিজ, হ্যাঁ ফুলকি, আস্তে আস্তে মাথা ঠান্ডা করো, এরকম করো না। হ্যাঁ হ্যাঁ ফুলকি দাস, আরে খেপিটা আজকে খেপে গেছে পুরো।
ও তোরা সকলে এসে গেছিস? রোহিত দেখ কারা এসেছেন। আমি সকলকে আমার ঘরে নিয়ে বসিয়েছিলাম। এই শানু, সকলকে বসার ঘরে নিয়ে এসো, দেখো রোহিত এসেছে। আসুন ডাক্তার, আসুন। আসুন, আসুন। আরে এই তো আমাদের বিশেষ অতিথি এসে গেছে। সদেব, বলো কি বলবে ওকে? আগে বসুন তো, তারপর বলবেন না হয়। আচ্ছা চলো চলো চলো। নাও সহদেব, এবার বলো কি বলবে রোহিতকে? হ্যাঁ, জানো তো আমি আর ডাক্তারবাবু দুজনেই ম্যাডামদের স্কুলে অ্যাডভাইজারি বোর্ডে যোগ দিয়েছি। আর বোর্ড থেকে ঠিক করা হয়েছে আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন অনুষ্ঠানে তোমাকে বিশেষ অতিথি করা হবে। আমাকে আমাকে কেন মা? মা, মাকে এইসব জিজ্ঞাসা করে কোনো লাভ নেই। মা যে রোহিত রায়চৌধুরীর বিষয়ে কিচ্ছু জানে না সেটা কিন্তু মা আগেই বলে দিয়েছে। জিজ্ঞাসা করো ওদেরকে। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে ফুলকি, তমাল, পিয়াল, ধানু, লাবু এদের সবার হয়ে আমি কথা দিয়েছি, কিন্তু তোমার বিষয়ে ওনারাই বলেছেন। কিন্তু হ্যাঁ হ্যাঁ, বড়দি সে কথা অনেকবারই বলেছেন, কিন্তু আমরা সকলে মিলে চাইছি আপনি আমাদের স্কুলে বিশেষ অতিথি হিসেবে আসুন। ফুটবলার মোহর সেন, যিনি রিটায়ার হলেন কয়েকদিন আগে, তিনিও আসছেন প্রধান অতিথি হয়ে। রোহিত, রাজি হয়ে যা। বুঝতেই তো পারছিস, বাড়ি বয়ে বলতে এসছেন, রাজি হয়ে যা। কাকুমণি, তুমি তো জানো আমি এসবে ঠিক স্বচ্ছন্দ নই। হ্যাঁ হ্যাঁ, সে আমরা জানি যে তুমি লাইমলাইটটাকে এড়িয়ে এড়িয়ে চলো, কিন্তু লাইমলাইটকে এড়িয়ে চললে কি হবে? লাইমলাইট তো তোমার পেছন ছাড়ে না। দা ভাই, তুই চুপ করে আছিস কেন? স্যার একটু শুনুন। কি করছোটা কি? ডাক্তার জ্যাঠা, সৌদেব কাকা সবাই এসেছে। মায়ের তো একটা মান সম্মান আছে নাকি? যান গিয়ে বলুন হ্যাঁ যাবেন। যান। দেখ পিয়াল, ফুলকি এখন ধমক টমক দিলেও দাভাই শুনে দেখ। কিরে রোহিত, এবার কিছু ঠিক করতে পারলি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শেষ পাতে মিষ্টি, যে মিষ্টি বাঙালির ঘরে ঘরে মা ঠাকুমাদের হাতে হয়ে ওঠে পরমান্ন। তাহলে সেই পরমান্ন রাধার জন্য শাশুড়ি বৌমার প্রথম জুটিকে ডেকে নি। প্রথমেই আসছে জোকা থেকে অরুণিমা এবং সোনা কাকিমা। আর আমাদের আরেক জুটি হলো দমদম থেকে সঙ্গীতা এবং তন্দ্রা কাকিমা। ওয়েলকাম ব্যাক, ওয়েলকাম ব্যাক। শুরুতেই জানিয়ে দিই, এই পায়েস রান্নার জন্য দুই জুটি পাবে 10 মিনিট করে সময়। তাহলে প্রথমেই জিজ্ঞেস করি, সঙ্গীতা এবং তন্দ্রা কাকিমা, কি পায়েস বানাচ্ছ তোমরা? কিসের পায়েস? আজকে আমরা ডাবের পায়েস বানাবো। আগে কখনো খাই না। ডাবের ভিতরে যে শাঁস থাকে সেই শাঁসটা দিয়ে পায়েস। ভাবনাটা কোথা থেকে এলো? মানে এটা কেন, এইটা কেন সিলেক্ট করা হলো? অ্যাকচুয়ালি আমার বেবি 2 বছরের, তো ওর এই গরমেতে মোটামুটি আমি ওকে ডাবের জল খেতে দিই। ও কিছু না খা, ডাবের জলটা খায়। আর সেই ডাবের যে ভেতরে শাঁসটা থাকে, আমার কোনো কিছু ফেলতে ইচ্ছে করে না। একদিন চেষ্টা করে দেখলাম যে যদি করা যায় ওটা না ফেলে, দেখলাম খুবই ভালো হয়েছে এবং ওর ছেলেও খুব ভালো খেলো। অরুণিমা এবং সোমা কাকিমা কি বানাচ্ছেন? আমরা করব পেঁয়াজের পায়েস। পেঁয়াজের পায়েস? এটা আবার হয় নাকি? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আমি লীলা মজুমদারের রান্নার বই আমি খুব পড়তাম, তো ওখানে আমি পেয়েছিলাম পেঁয়াজের পায়েস ঠাকুর বাড়ির রান্না। তো সেটা আমি করেছিলাম এবং খুব ভালো হয়েছিল। তো সেটাই আমি ভাবছি একবার এখানেও করে দেখি। মানে না খেলে ব্যাপারটা বোঝা যাবে না। প্রথমেই হয়তো নাকশিট করবো, মানে কি পেঁয়াজের পায়েস, মানে বাট খাবার পরে পুরো আইডিয়াটাই একদম বদলে গেছে। পেঁয়াজের প এবং পায়েসের প ছাড়া আমি কোনো মিল পাচ্ছি না, কিন্তু কিরকম একটা তেল আর জল হয়ে যাচ্ছে ব্যাপারটা আমার কাছে। আমি খুব এক্সাইটেড, কারণ পায়েস আমার ফেভারিট ডিশ। দুটো নতুন রকমের পায়েস আমি শিখতে চলেছি। ইয়েস, টান টান উত্তেজনা, হাত লাগিয়ে এবারে কাউন্টডাউন শুরু হবে। রেডি? 10, 9, 8, 7, 6, 5,
4, 3, 2, 1, stop! মনে তো হচ্ছে কাউন্টডাউনের আগেই শেষ হয়ে যাবে। সব রেডি হয়ে গেছে, দেখা যাক হয় কিনা। আমরা আজকে খুব এলাবোরেট ডেকোরেশনে যাইনি, একদম সিম্পল রাখতে চেয়েছি, যাতে কি পেঁয়াজের পায়েসের যে এই যে একটা আনকমন ব্যাপার সেটার দিকে বেশি ফোকাসটা থাকে আর কি। ঠাকুর বাড়ির রান্না পেঁয়াজের পায়েস। শেষ পাতে মিষ্টির দুটো পদই রেডি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।